আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এবার বকেয়া আনন্দসহ মহানন্দে ভোট দিবে দেশের মানুষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, ঐকমত্যের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছবে তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গণ অভ্যুত্থানের বীর সূর্য সন্তানদের প্রতি গভীর শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ করেন। বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রথম পরীক্ষায় সবাই যেন ভবিষ্যতে উত্তীর্ণ হই। যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। জুলাই অভ্যুত্থানের পর অনেকটা পথ অতিক্রম করেছে দেশ। এতে শান্তি শৃঙ্খলা ফিরেছে, মূল্যস্ফীতি কমে মুদ্রাবাজার স্থিতিশীলতায় গতিশীল হয়েছে অর্থনীতি। ডক্টর ইউনূস বলেন, ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3 দায়িত্ব নিয়ে কাজ করছে তার সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। প্রধান উপদেষ্টা বলেন, এবারের জাতীয় নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের নির্বাচনী ইশতেহারে, আপনাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে, নারীরা বাদ না পড়ে। মনে রাখবেন, যে তরুণ তরুণীরা বাংলাদেশকে বদলে দিয়েছে, তারা বিশ্বকেও বদলে দেওয়ার ক্ষমতা রাখে। জুলাই সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, আমাদের নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। জুলাই সনদ একটি ঐতিহাসিক অর্জন। এটা শুধু আমাদের রাজনৈতিক ইতিহাসে নয়, বৃহত্তর পরিমণ্ডলের রাজনৈতিক ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করছি এই ঐকমত্যের ভিত্তিতে অচিরে রাজনৈতিক দলগুলি জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, পুলিশি সংস্কার সহ বিভিন্ন আইনগত সংস্কার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ফেসিবাদী দুর্বৃত্তরা যে অর্থ সম্পদের পাহাড় গড়েছে, তার কিছু কিছু ইতিমধ্যে জব্দ হয়েছে। এই কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারলে অল্প সময়ের মধ্যে আরও কিছু ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। একটি স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ হাতে নিয়েছে। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এই সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে, সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন, বিচার, প্রবাসী কল্যাণ, আন্তর্জাতিক সম্পর্ক, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আগের বকেয়া পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। মহান আল্লাহ আমাদের সহায় হন। হাসান আল্লাহ হাফেজ। মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বহু প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024-এর গণ অভ্যুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি, শহীদদের জাতীয় বীর ঘোষণা, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথা বলা হয়েছে ঘোষণাপত্রে। নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এটি সন্নিবেশিত করার কথাও বলা হয়েছে। বিগত 16 বছরে গুম, খুন, গণহত্যার বিচারের প্রত্যয় উঠে এসেছে এতে। রিপোর্ট মুকসিমুল হাসানের।
জুলাই ঘোষণাপত্র পাঠ করতে বৃষ্টিস্নাত বিকেলে ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিসমিল্লাহির রহমানির রহিম। উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় ২৮টি পয়েন্টে মোট ৩ পৃষ্ঠার ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেন ১৩ মিনিটে, যেখানে তিনি তুলে ধরেন এই ভূখণ্ডের উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধিকার আন্দোলন, ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ অভ্যুত্থানের পথ ধরে ২০২৪-এর ছাত্র অভ্যুত্থানের প্রেক্ষাপট, কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের পতন, ১৬ বছরের নানা অন্যায়, দুর্নীতি এবং অপকর্ম উঠে আসে ঘোষণাপত্রের প্রথম ২১টি পয়েন্টে। এরপর শেষ ৭টি পয়েন্টে জন আকাঙ্ক্ষা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। ঘোষণাপত্রে উঠে আসে ২৪-এর শহীদদের স্বীকৃতি এবং আন্দোলনকারীদের সুরক্ষার কথা। সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দিবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণাপত্রের সবশেষে প্রধান উপদেষ্টা জানান ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসের ভাষণের প্রতিক্রিয়ায় তিনি জানান, এই ঘোষণার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আর একটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা, তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দোদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে। মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সহ প্রতিটি মানুষ নিরাপদ থাকবে। মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ৫ আগস্ট বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। ইতিহাসের অনবদ্য আলোয় এক রঙিন অধ্যায়, লাল জুলাইয়ের রক্তের আলপনায় আঁকা ৫ই আগস্ট। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ২১ শতকের বাংলাদেশে পতিত ফ্যাসিবাদ বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। ফ্যাসিবাদী শাসনের সাথে যারা কৌশলে অন্তর্বর্তী সরকারের শাসনকে তুলনা করতে চায়, তাদেরকে ৫ই আগস্টের কথা মনে করিয়ে দেন তারেক রহমান। ৫ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে, এটি শুধু বাংলাদেশ নয়,
বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে দলের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি। দেশে কখনোই আর গণতন্ত্র হত্যার সুযোগ দেয়া হবে না জানিয়ে তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানান। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না, তবে ভিন্নমত কিংবা বিরোধের মাত্রা যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসনের কারণ না হয়ে দাঁড়ায়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের এদেশের মানুষ ভোলেনি জানিয়ে তারেক রহমান বলেন, 24-এর যোদ্ধাদেরও ভুলবে না বাংলাদেশ। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠের পর গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান ডক্টর ইউনূস। জাদুঘরটি 2024 সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের দলিল হিসেবে নির্মাণাধীন রয়েছে। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থপতি এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন। স্বৈরাচার পতনের দিনটিকে ঘিরে নানা আয়োজনে মুখর ছিল রাজধানী। আর কখনো যাতে ফ্যাসিবাদী শক্তি দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন তারা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা চত্বর থেকে শোক ও বিজয় শোভাযাত্রা করে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। শোভাযাত্রায় জুলাই আন্দোলনের ঘটনা প্রবাহ ও ছাত্রদের উপর পুলিশ ও স্বৈরাচারের দমন পীড়নের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পদদেশ থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের র্যালি। রাজধানীর পল্টনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অন্যদিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় গণমিছিল করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। 24-এর জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্বৈরাচার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে ঢাকা মহানগর ছাত্র শিবির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করে রাওয়া ক্লাব। র্যালিতে অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, দোয়া মাহফিল, বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুর নগরীতে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনটির সূচনা করা হয়। স্মৃতিস্তম্ভে শহীদ আবু সাঈদের পরিবার, শহীদ সাংবাদিক প্রিয়র মা সহ শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে দিবস ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে চট্টগ্রামের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি পালন করে।
সারা দেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকায় শহীদ হওয়া জেলার 5 শহীদ পরিবারের সদস্যরা পরে খুলনার প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। পরে শহীদ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা, গ্রাফিতি, চলচ্চিত্র প্রদর্শনী, দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়েছে বরিশালে। ময়মনসিংহ নগরীর দীঘার কান্দা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা আয়োজনের সাভারে পালিত হচ্ছে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। হবিগঞ্জের 4 উপজেলায় অবস্থিত শহীদদের কবরস্থানে শ্রদ্ধা ও দোয়া মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 64 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী 46 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং 73 জন সাবেক শিক্ষার্থীর শিক্ষা সনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিচারিক হত্যাকাণ্ড শিরোনামে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত নেতাদের ছবির প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্র শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে টিএসসির পায়রা চত্বর ও সবুজ চত্বরে শিবির ও বাম সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পরস্পরকে উদ্দেশ্যে করে স্লোগান দিতে থাকেন তারা। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে শিবির আয়োজিত বিশেষ প্রদর্শনীতে জামায়াতের সাবেক বেশ কয়েকজন নেতা যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত তাদের ছবি প্রদর্শনীতে রাখলে আপত্তি জানান বাম সংগঠনের নেতাকর্মীরা। পরে শিবিরের সম্মতিতে সহযোগী প্রক্টর রফিকুল ইসলামের উপস্থিতিতে ছবি নামিয়ে নেওয়া হয়। পরে এক ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে বামরাই মব জাস্টিসের প্রবর্তক, তাদের এই আচরণ পুরনো। প্রবাসের খবর। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এটাই দেশের মানুষের একমাত্র প্রত্যাশা। সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনার সময় এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির নেতা ইউসুফ গাজী, মোহাম্মদ শাহ আলম, মফিজ মিয়া, মোহাম্মদ আলম, সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিফ সরকার উজ্জ্বল। বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত। ফাইনাল খেলায় যমুনা স্পোর্টিং ক্লাব কুয়েতকে 1-0 গোলে হারিয়েছে নরসিংদী ফ্রেন্ডস ক্লাব কুয়েত। এনটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন সরকার জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহেল চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জায়েদুর রহমান জায়েদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সহ সভাপতি শহীদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন মাইনুদ্দিন মাইন, মুরাদুল হক চৌধুরী, আখতারুজ্জামান শামস, মোহাম্মদ জাফর ইকবাল পলাশ সহ আরও অনেকে। রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দিবসটি পালন ছাড়াও জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আলোচনা সভার আয়োজনে যোগ দেন দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী কর্মী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভায় 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী
শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, সাইফুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে লাভলু খালেশির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব হাফার আল বাতেন বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি সমন্বয়ক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন ভূঁইয়া, হাফার আল বাতেন ফেনী প্রবাসী ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মিয়াজি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, নুরুদ্দিন মিস্টার, মিজানুর রহমান সহ আরও অনেকে। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।